সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশিদ সূচি। আর একজন অতিথি রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা গত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 22 ডিসেম্বর 2025। শেখ হাসিনার শাসনামলের 15 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2011 পুলিশের বাধায় গণমিছিল করতে পারেনি বিএনপি। 2012 খালেদাকে আত্মসমর্পণে বাধ্য করা হবে 14 দল। 2013 রাজধানীতে গলা কেটে 6 জনকে হত্যা। 2014 তারেক রহমানের বিরুদ্ধে 12 মামলা, গ্রেপ্তারি পরোয়ানা। 2016 ছাত্রলীগের সংঘর্ষের পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। 2017 রোহিঙ্গা সংকট, প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের ভিন্ন সুর। 2019 আবারও হামলা, ভিপি নূর সহ আহত 15। 2021 ইউপি নির্বাচনে মিছিলে গুলি, 30 জন আহত। 2023 যত বড় শক্তি বিদেশ থেকে আসুক কিচ্ছু করতে পারবে না, শামীম ওসমান। দর্শক, শিরোনামগুলো দেখলাম, এবার শুনবো আলোচনা। শুরুতেই যাচ্ছি হাসনাইন খুরশিদ সূচি। সূচিবে 2012 সালের একটি খবরের শিরোনাম থেকে আলোচনা শুরু করতে চাই আপনার কাছ থেকে। খালেদাকে আত্মসমর্পণে বাধ্য করা হবে, 14 দল এই ঘোষণা দিয়েছিল। একটি জাতীয় দৈনিকের প্রধান খবর ছিল এটি। একটি নির্বাচিত সরকার প্রতিপক্ষ, তখন কিন্তু নির্বাচিত বিরোধী দল পার্লামেন্ট, বিএনপি, বেগম খালেদা জিয়া তখন বিরোধী দলীয় নেত্রী, তাকে যে ভাষায় আক্রমণ করা হতো, পার্লামেন্টে একেবারে শেষ করে দেয়া, বিরোধী দলকে শেষ করে দিয়ে পার্লামেন্ট কি টিকে থাকতে পারে? আর যে পার্লামেন্ট টিকে থাকে সেটি কি গণতান্ত্রিক বলবেন কিনা? যদি গণতান্ত্রিক বলেন, সেটি আসলে কেমন গণতান্ত্রিক? আদৌ গণতন্ত্রের কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু 8 সালের নির্বাচনের পরে এটি কিন্তু এক গণতান্ত্রিক পথেই এসেছিল। 8 সালের নির্বাচনটাও তো আসলে প্রশ্নবিদ্ধ। 8 সালের নির্বাচন কি গ্রহণযোগ্য নির্বাচন? আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এবং আমি সাংবাদিক হিসেবে দেখেছি যে সেই নির্বাচন আসলে এক ধরনের একপেশে নির্বাচন ছিল এবং সেই নির্বাচন মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পারেনি। এবং নির্বাচনের ফলাফল যা হয়েছিল সেটা অস্বাভাবিক ছিল এবং অগ্রহণযোগ্য ছিল। তো 8-এর নির্বাচনকে কখনোই আমরা আসলে গ্রহণযোগ্য নির্বাচন বলি না। আমরা বলি যে 8 থেকেই শুরু হয়েছে, মানে 111 থেকে যে যা শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় 8-এর নির্বাচন হয়েছে। এবং 8-এর নির্বাচনের পরে যে সংসদ আমরা দেখেছি, সেই সংসদ আসলে মানে হয়তো বিএনপির জন্য গ্রহণ করা অনেক কঠিন ছিল, কিন্তু বিএনপি তারপরও গণতন্ত্রের স্বার্থে এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা কিংবা গণতন্ত্র ফিরিয়ে আনার স্বার্থে বিএনপি সেই সংসদে গিয়েছিল। কিন্তু সেই সংসদে যেভাবে মানে 2/3 মেজরিটির অপপ্রয়োগ করে যেভাবে সংসদ চালানো হয়েছে, গণতন্ত্রের নামে যা কিছু করা হয়েছে, সেটা আসলে অবিশ্বাস্য এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। সেই সময়ের যে শাসন ব্যবস্থা, তাকে কোনোভাবেই গণতান্ত্রিক বলতে আসলে আমি রাজি না। মানে অ্যাটলিস্ট একটা পার্লামেন্ট তো দেখতাম, পার্লামেন্ট ছিল, একটা পার্লামেন্ট ছিল, কিন্তু সেই পার্লামেন্টে বিরোধী দলকে ধ্বংস করে দিতে হবে, এই মানসিকতা জন্ম নিল কেন? মানে স্বৈরতন্ত্রের তো এটাই চরিত্র। যারা ফ্যাসিস্ট হয়ে উঠবে বা ফ্যাসিস্ট একদিনে তো আর ফ্যাসিস্ট হয়ে ওঠে না, তার মধ্যে সেই মানসিকতা থাকে এবং সেই মানসিকতা নিয়েই আসলে সেই সরকারে আওয়ামী লীগ ছিল। এবং সেই সময়ে তাদের লক্ষ্য ছিল একটাই, শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের সাথে যারা যোগ দিয়েছিল মহাজোটের শরিকরা 14 দল এবং অন্য যারা ছিল, তাদের মানসিকতাই ছিল যে তাদের বিরোধী কোনো কণ্ঠ থাকবে না। এবং সেটা রাজনৈতিকভাবেও না,
গণমাধ্যমের ক্ষেত্রেও না, কিন্তু সামাজিকভাবেও না। গণতন্ত্রে যদি কিন্তু প্রশ্ন করা না যায় সচিব ভাই, প্রশ্ন করা- যদি ক্ষমতাকে প্রশ্ন করা না যায়, সেটি কি কি গণতন্ত্র বলবেন? কোনোভাবেই সেটা সেটি তো গণতন্ত্র না। রাজতন্ত্রের চেয়েও ভয়াবহ কিছু। হ্যাঁ, এটা রাজতন্ত্রে তো ফ্যাসিজম, কিছু রাজতন্ত্রে প্রশ্ন করা যায়। মানে এটা ফ্যাসিজম, এদের বাইরের কিছু না। এটা মানে ফ্যাসিস্টের কি সিদ্ধান্ত নিয়ে ফ্যাসিস্ট হয়, না সে ফ্যাসিস্ট হয়ে যাওয়ার পরে বোঝে যে এখান থেকে বেরোবার উপায় নেই? একাডেমিক থিওরিটা আসলে কিভাবে আপনি ব্যাখ্যা একাডেমিক করবেন? বলতে আসলে ফ্যাসিজমের একটা বড় জিনিস হচ্ছে যে ফ্যাসিস্ট, আমরা একাডেমিক ইয়েতে যদি বলি, যে একাডেমিক ইয়েতে হচ্ছে যে ফ্যাসিস্ট তারাই যারা উগ্র জাতীয়তাবাদী। কিন্তু শেখ হাসিনা আসলে সেই অর্থে একদম আক্ষরিক অর্থে সেভাবে ফ্যাসিস্ট বলাও কঠিন, কারণ শেখ হাসিনার মধ্যে জাতীয়তাবাদ কি ছিল? ছিল না আসলে। যে নিজের দেশের স্বার্থে, হ্যাঁ একদম ব্যক্তিকেন্দ্রিক, এবং ইভেন দেশের স্বার্থকে অন্য দেশের কাছে বিলিয়ে দেওয়ার যে প্রবণতা, এবং যে অজস্র উদাহরণ তৈরি করে গেছেন যে আমার দেশের স্বার্থের চাইতেও আমার যেই দেশের আমি আনুগত্য করি সেই দেশের স্বার্থকে রক্ষা করার প্রবণতা তার মধ্যে প্রচণ্ড ছিল, এবং সেইটা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি। সেটা মানে এত উদাহরণ রেখে গেছেন। কিন্তু প্রত্যেকটা পদে পদে আপনি তো একেবারে গণমাধ্যমে ওই সময় কিছুদিন বেকার থাকতে হয়েছে আপনার, কিন্তু আপনি গত ৩৯ বছর ধরে গণমাধ্যমে আছেন। ৩৯ বছর তো একেবারে সচেতনভাবে সরকার, রাজনীতি, বাংলাদেশ, গণতন্ত্র এগুলো দেখছেন, এগুলো নিয়ে কথা বলছেন, কাজ করছেন, লিখছেন। আপনাকে যদি বলতে বলা হয় যে গত ১৫ বছরকে একেবারে আপনার অভিজ্ঞতার আলোকে কোন সময়টার সাথে তুলনা করবেন গ্লোবালি? নিঃসন্দেহে বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশে এতটা খারাপ সময় আর কখনোই আসেনি। আপনার 71 আমি হয়তো ৭২-৭৫ আমার আসলে ঠিক সেইভাবে মানে আমরা জানি, ইতিহাসে দেখেছি, কিন্তু এর সাথে ৭২-৭৫-এর তুলনা চলতে পারে, এছাড়া কোনো সময়ের তুলনা চলে না। এবং এই সময়টাতে একের পর এক প্রত্যেকটা ক্ষেত্রে গুম, খুন, মানে নির্যাতন, অত্যাচার, গণমাধ্যমের উপর আঘাত, বাক স্বাধীনতা ধ্বংস করা, গণমাধ্যমের তো বিকাশের সময়ও এটা প্রচুর গণমাধ্যমে সংখ্যা, এবং এইটা করা হয়েছিল একটা নির্দিষ্ট কারণে। আমি এটা মনে করি যে গণমাধ্যমের কণ্ঠস্বরকে দুর্বল করার জন্যই সংখ্যায় বাড়িয়ে দিয়ে প্রচুর সংখ্যায় হয়েছে, এবং সবগুলোই আসলে যত সংখ্যা বেড়েছে তত গণমাধ্যম দুর্বল হয়েছে। কারণ এন্ড অফ দ্য ডে বেসরকারি গণমাধ্যম তো আসলে বাজার নির্ভর, বাজার অনেক বেশি স্যাচুরেটেড হওয়ার কারণে প্রত্যেকটা গণমাধ্যম অলাভজনক হয়েছে, একটা অস্বাভাবিক অসুস্থ প্রতিযোগিতার মধ্যে ফেলে দিয়ে প্রত্যেকটা গণমাধ্যম তখন দুর্বল হয়ে গেছে। কারণ তার লাভজনক থাকার বা নিজের পায়ে দাঁড়িয়ে থাকার, টিকে থাকাটাই একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। এবং তখন যেটা হয়েছে যে গণমাধ্যম কর্মীদের বেতন বাড়েনি, সুযোগ সুবিধা বাড়েনি, তাদের ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে তারা সবাই কর্মহীন হয়ে পড়েছেন, তাদের একটা মানবেতর জীবন যাপন করতে হয়েছে। সো সব কিছু মিলে তখন যেটা ছিল যে এই পরিস্থিতিতে কোনো গণমাধ্যমে আসলে স্বাধীনভাবে কথা বলতে পারেনি। আর গণমাধ্যমের লড়াই এবং সাংবাদিকদের স্বাধীনতা আসলে মানে জিম্মি করে ফেলা হয়েছিল আর দুইভাবেই। একটা হচ্ছে মালিকদের মানে জিম্মি করে মালিকরা নিয়ন্ত্রণ করতো গণমাধ্যম, সাংবাদিক বা সম্পাদকের যে স্বাধীনতা, সম্পাদকীয় প্রতিষ্ঠানগুলোকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে মালিকদের মাধ্যমে গণমাধ্যমের উপরে এক ধরনের আধিপত্য বিস্তার করা হয়েছিল। আরেকটা হচ্ছে সাংবাদিকদের মধ্যে একটা শ্রেণী যারা সরকারের মানে অংশ হয়ে গিয়েছিল বলা যেতে পারে, সরকারের মুখপাত্র হয়ে উঠছিল, তারা গণমাধ্যমকে ভয়ঙ্করভাবে নষ্ট করেছে। এবং এই সব কিছু মিলে গণমাধ্যম একটা তার চরম সংকটের একটা সময়। এটি কি বলা যায় যে ফ্যাসিস্টরা প্রচার যন্ত্রে পরিণত হয়েছিল? এটি আর গণমাধ্যম থাকেনি, গণমাধ্যম থাকেনি, ফ্যাসিস্টের। আমরা সেই জায়গা থেকে বেরোতে পেরেছি? এখনো পারিনি, কিন্তু আমাদের পারতে হবে গণমাধ্যমকে। এখনো কি গণমাধ্যমের অদৃশ্য হাত দেখেন সচিব? না, সেটা দেখি না, কিন্তু গণমাধ্যমের উপরে আমি জাস্ট উদাহরণ দিয়ে বলছি যে আমাদের চোখের সামনে গত কয়েকদিন আগে আমরা দেখলাম যে প্রথম আলো, ডেইলি স্টারের মতন শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানকে তার ভবন পুড়িয়ে দেওয়া হলো, ধ্বংস করা হলো। নুরুল কবির সাহেবের মতন সিনিয়র জার্নালিস্ট এবং খুবই আপোষহীন একদম মানে প্রথিতযশা জার্নালিস্ট, যাকে সবাই শ্রদ্ধা করে, তাকে অসম্মান করা হলো। তো এটা কি এক ধরনের, এটা শুধুমাত্র যে তারা ক্ষতিগ্রস্ত তা না, তাতে পুরো গণমাধ্যম, সব গণমাধ্যম কর্মী এক ধরনের মানসিক চাপের মধ্যে, এক ধরনের ভয়ের মধ্যে কাজ করে। তো এই ভয়ের পরিবেশটা যদি দূর না করা যায়, গণমাধ্যমকে যদি তার স্বাচ্ছন্দ্য না দেওয়া যায়, তাহলে আসলে গণমাধ্যম মাথা উঁচু করে দাঁড়াতে, বিশেষ করে এত বছরের ফ্যাসিজমের পরে যে ঘুরে দাঁড়ানোর যে বিষয়টা, সেটা অনেক কঠিন। গণমাধ্যমের বিকাশ ছাড়া গণতন্ত্র ভাবতে পারেন আপনি? অসম্ভব,
গণমাধ্যমই আসলে জনগণের last হয়েই তো checkpost। প্রশ্ন হ্যাঁ, করে। গণমাধ্যমই লাস্ট চেকপোস্ট, গণমাধ্যমই জবাবদিহিতা নিশ্চিত করার সবচেয়ে শক্তিশালী মাধ্যম, এবং গণমাধ্যমই ক্ষমতাসীনদের প্রশ্নের মুখে দাঁড় করাবে। কিন্তু প্রশ্ন করার মতন যে শক্তি, সেই মানসিকতা যদি গণমাধ্যমের না থাকে, সাংবাদিক যদি নতজানু হন, সেটা সরকারের কাছে হোক, বিভিন্ন রাজনৈতিক দলের কাছে হোক, অথবা ব্যবসায়ীদের কাছে হোক, অথবা প্রশাসন, পুলিশ কিংবা অন্য কোনো শক্তির কাছে যদি গণমাধ্যম বা সাংবাদিক সমাজ মাথা নিচু করে চলতে হবে বা চলতে বাধ্য হয়, অথবা স্বতঃস্ফূর্তভাবে চলে। আমি বিএনপি মহাসচিব সাহেবের একটা কথা রিসেন্টলি আমি এটা করতে চাই, যে উনি বলছিলেন যে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবেন, এটা আমরা আশা করি। সাংবাদিকরা কেন এসে আমাদের মানে রাজনৈতিক দলগুলোর পকেটে এসে ঢোকেন? এটা তো অনেক লজ্জার আমাদের জন্য। সাংবাদিকরা কেন গিয়ে রাজনৈতিক দলগুলোর পকেটে ঢুকবেন? সাংবাদিকরা মাথা উঁচু করে তার মতন করে তার পেশাগত দায়িত্ব পালন করবেন। কিন্তু এই প্রবণতা বিশেষ করে এই ফ্যাসিজমের সময় শুরু হয়েছে, যে সাংবাদিকরা গিয়ে বিভিন্ন রাজনীতিবিদদের পকেটে ঢোকেন, বিভিন্ন ক্ষমতাসীনদের পকেটে ঢোকেন, এবং তাদের কাছ থেকে ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য বিভিন্ন রকম সুবিধা নেন। এই প্রবণতা থেকে আমরা আশা করেছিলাম যে 5ই আগস্টের পর থেকে অন্তত এটা বন্ধ হবে, যে যারা এই ক্ষমতায় থাকুক, যারা এই ক্ষমতায় আসুক, কেউ এই ধরনের প্রবণতাকে প্রশ্রয় দেবেন না, এবং সাংবাদিকরাও কেউ এই ধরনের কোনো কাজ করবেন না। কিন্তু সেটা যে এখনও চলছে, এটা দৃশ্যমান। তার মানে একেবারেই অতীতের ধারাবাহিকতা। হ্যাঁ, এখনও অনেক ক্ষেত্রে অতীতের ধারাবাহিকতা। শুধু এটা বলবো যে আগের মতন এখন আর ফোন আসে না, এখন আর তলব করা হয় না। কিন্তু এখন তো মব আসে। কিন্তু মানে হ্যাঁ, এখন মব আসে, এখন ফোন আসে না। ভয়ের পরিবেশটা কিন্তু আরও তীব্র হয়েছে, হয়তো ধরনটা বদলেছে। আগে সরকার বা প্রশাসন থেকে আসতো, এখন সমাজের ভেতর থেকে আসছে। সমাজের ভেতরে যদি মানে ভয়াল শক্তি বড় হয়ে ওঠে, তখন আসলে গণতন্ত্র বিকশিত হয় না। গণতন্ত্র বিকশিত করতে হলে গণমাধ্যমকে স্বাধীনভাবে মাথা উঁচু করে জনগণেরও কণ্ঠ ছেড়ে কথা বলবার স্বাধীনতা দিতে হবে। তখনই আসলে স্বাধীনতা কেউ দেয় না, আসলে স্বাধীনতা অর্জন করে নিতে হয়। যে বিষয় আমরা অর্জন করেছিলাম, কিন্তু সেই অর্জনকে ধরে রাখার জন্য প্রত্যেকের যার যার নিজের জায়গা থেকে কাজ করা উচিত। সাংবাদিক হিসেবে আমাদের উচিত যে ইয়েস, আমি সাংবাদিকতাই করব, আমি দলবাজি করব না। আর আমি যদি গিয়ে বিভিন্ন দলের পকেটে ঢুকে যাই, এবং আমরা বিভিন্ন জন যদি বিভিন্ন দলের পকেটে ঢুকে যাই, আসলে সাংবাদিকতার সাংবাদিকতার এখন ঘুরে দাঁড়ানোর সময়। যে ফ্যাসিজমের 15 বছরে সবচেয়ে গণমাধ্যমের বেশি ক্ষতি করেছে, ভয়ঙ্কর ক্ষতি করেছে। সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর যে সময়টাই, সেই সময়টায় আমরা যদি দেখি যে সাংবাদিকরা গিয়ে বিভিন্ন দলের পকেটে ঢুকছেন, কিংবা বিভিন্ন দল সাংবাদিকদের নানাভাবে প্রভাবিত করতে যাচ্ছেন, তখন আসলে খুব দুঃখজনক হবে, এবং এইটা গণতন্ত্রের পুনরুজ্জীবনের জন্য ভয়ঙ্কর রকম একটা বাধা হয়ে দাঁড়াবে। মুসা, একই বিষয় আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে স্বপ্ন, যে প্রত্যাশা ছিল জনগণের, সূচি ভাইয়ের সাথে আমি একমত যে আমাদের এক ধরনের প্রত্যাশা ছিল, স্বপ্ন ছিল, আকাশ সমান প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশা ওভার দ্য নাইট পূরণ হবার কথা না, কিন্তু কিছুটা তো বদলের কথা ছিল। নানান জায়গা থেকে, প্রশাসন থেকে ফোন আসতো বা হুমকি আসতো, থ্রেট আসতো, এখন সেগুলো বন্ধ হয়েছে। সমাজ থেকে এক ধরনের চাপ তৈরি হচ্ছে। এটা কি সামাজিক চাপ না অন্য কোনো চাপ? দেখুন, এটিকে আমি দুইভাবে দেখি। প্রথমত, আমাদের এই রাষ্ট্রে একটি দীর্ঘ সময় ধরে ফেসিবাদ এখানে জেঁকে বসেছিল। ফেসিবাদের সময়ে আমাদের যারা সাংবাদিক তৈরি হয়েছেন, গণমাধ্যমে যারা কাজ করেছেন, তাদের মাঝে এক ধরনের ভীতির যে পরিবেশ, তারা যে ভীতিকর পরিবেশের ভিতর দিয়ে কাজ করে বড় হয়েছেন, তাদের মাঝে স্বাধীনভাবে তাদের পেশা চর্চা করার একটি অনভ্যস্ততা তৈরি হয়েছে। সেটি কাটিয়ে উঠতে তাদের সময় লাগবে। এটি হচ্ছে একটি ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, সমাজে আপনি যখন ইনসাফ কায়েম করতে পারবেন না, জাস্টিসটা আপনি এনশিওর করতে পারবেন না, আপনার একটি গ্রেভিয়েন্স হলে সেটি যখন আইনানুগ প্রক্রিয়ায় মানুষ এটি পাবে না, অর্থাৎ আপনার যখন বিচার ব্যবস্থা বা অন্যান্য বিচার পাওয়ার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো ডিসফাংশনাল থাকবে, তখন কিন্তু সমাজের ভিতরে এই বুদবুদগুলো থেকে যাবে। অর্থাৎ আপনি আদালত ব্যবস্থা বা অন্যান্য বিচার ব্যবস্থাকে অপ্রাসঙ্গিক বা অকার্যকর রেখে শুধুমাত্র জনগণের কাছ থেকে এই প্রত্যাশাটা আমরা করতে পারবো না যে তারা আসলে মববাজিতে লিপ্ত হবে না। আমাদেরকে তাদের যে দুঃখ কষ্টগুলো হয়েছে, তারাও তো আসলে ফেসিবাদের ভিকটিম হয়েছে। আমরা শুধু গণমাধ্যম ভিকটিম হয়েছে এটা না, সবচেয়ে বেশি রাজনীতি সবচেয়ে বেশি ভিকটিম হয়েছে রাজনীতি এবং জনগণ, দেশের জনগণ, দেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো তাদের মাঝেও যে দীর্ঘদিনের হতাশা বঞ্চনা রয়ে গেছে, সেটি তো আপনি আইনানুগভাবে সেটি কিন্তু প্রতিরোধ করার একটি মোক্ষম প্রতিষ্ঠান আপনি তৈরি করতে পারেননি। আপনার গণমাধ্যম যেভাবে আক্রান্ত হয়েছে,
বিচার বিভাগও কিন্তু একইভাবে আক্রান্ত হয়েছে। জনগণও আক্রান্ত হয়েছে, অর্থাৎ জনগণ ওই বিচার বিভাগের প্রতি ওই আস্থাটা এখনো আনতে পারেনি যে কারো প্রতি আমার কোনো রাগ হলে, ক্ষোভ হলে এজন্য জনগণ নিজের বিচার করে নিচ্ছে, বিচার করে নেওয়ার একটা প্রবণতা তার মধ্যে তৈরি হচ্ছে। তার মধ্যে প্রতিষ্ঠানগুলোর প্রতি একটা রিভেঞ্জ নিচ্ছে। এক্স্যাক্টলি, প্রতিষ্ঠানগুলোর প্রতি অনাস্থা তার এখনো রয়ে গেছে। সেটি তার কাটিয়ে উঠতে যেমন সময় লাগবে, এবং এই গণমাধ্যমে যারা আক্রান্ত হয়েছে তারাও যেহেতু অনভ্যস্ত, এটি কাটিয়ে উঠতেও আসলে সময় লাগবে। সবাইকে আমরা কাটাতে পারলাম না কেন, বা পারছি না কেন, বা শুরু হয়েছে কিনা? এইটা শুরু হয়েছে আমরা মনে করি। যেমন সচিব ভাই যেভাবে বলছিলেন যে একটা সময় প্রতিষ্ঠান থেকে ফোন আসতো, বিশেষ বাহিনী থেকে ফোন আসতো, অথবা সম্পাদককে উঠিয়ে নিয়ে যাওয়া হতো, তাকে থ্রেট করা হতো, সাংবাদিকরা গুম হতো, সাংবাদিকরা হত্যাকাণ্ডের শিকার হতো, তাদেরকে লাইন বাই লাইন প্রেসক্রিপশন দিয়ে দেওয়া হতো, সেগুলো প্রচার করতে তারা বাধ্য হতেন। এখন কিন্তু সেই জায়গাটা হচ্ছে না। অর্থাৎ একটি জায়গা থেকে আমাদের স্বাধীনতার একটি মতের সাথে না মিললে আগুন দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এটিই তো বলছি। এবং সেটি সেই জায়গায় সেই দুঃসময় রাষ্ট্র ওইভাবে, আমরা রাষ্ট্রীয় যে শৃঙ্খলার দায়িত্বে যারা রয়েছেন তাদেরকেও একটি রোল প্লে করতে তো দেখি নাই। এই দুইটি ভাবে আমি এটার ব্যাখ্যা করি। প্রথম হচ্ছে, আগের যে প্রেসক্রিপশনটা সেটি কিন্তু আসতো রাষ্ট্রীয় কোনো বাহিনী থেকে, যেটি কোনো সুষ্ঠু গণতান্ত্রিক রাজ্যে একেবারেই অস্বাভাবিক একটা বিষয়, অসম্ভব অস্বাভাবিক। পৃথিবীর কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি পাবেন না যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এসে আপনাকে প্রেসক্রিপশন ধরিয়ে দেবে এবং তার বাইরে আপনার যাওয়ার কোনো সুযোগ নেই। আর এখন যেটি আসতেছে সেটি কিন্তু আসতেছে জনগণের একটা অংশের কাছ থেকে, যে অংশগুলোকে আমরা বলতে পারি তারা উগ্রবাদী চিন্তা চেতনায় আকৃষ্ট, কিন্তু এখানেও কিন্তু দায়িত্বটা রাষ্ট্রীয় বাহিনীর উপর বর্তায়। আমরা কিন্তু দেখেছি যে যখন প্রথম আলো এবং ডেইলি স্টারের ভবনকে আক্রান্ত করা হলো, তার আগে কিন্তু বিভিন্ন ঘোষণা দেওয়া হলো, তাদেরকে উস্কানি দেওয়া হলো, এবং সেখানে কিন্তু একটি সময়ও পাওয়া গেল যে তাদেরকে এটা প্রতিরোধ করার। আইন শৃঙ্খলা বাহিনী সেখানে উপস্থিত থাকলো, কিন্তু আমরা তাদেরকে তৎপরতা আমরা দেখলাম নির্বিকার। খুবই দুঃখজনকভাবে আমরা তাদেরকে নির্বিকার দেখলাম। সেখানে কিন্তু রাজনৈতিক দলগুলো বা জনগণেরই একটা সচেতন অংশ কিন্তু সেখানে গিয়ে, এনসিপি তো একটি রাজনৈতিক দল, আপনারা ওখানে বাধা দিতে পারতেন তো, যেহেতু আপনি বলছেন যে একটা সময় পাওয়া গেল, একটা ঘোষণা আসলো, আপনারাও তো বাধা দিতে পারতেন, এবং আপনাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে সর্বোচ্চ 5 মিনিটেরও দূরত্ব না। এটা আপনাকে একটু স্মরণ করে দেই, আপনার যদি মনে থাকে, স্মরণে থাকে, আপনারা কাউরান বাজারে না গিয়ে গেলেন শাহবাগে প্রতিবাদ করতে। আমরা শাহবাগে প্রতিবাদে সামিল হয়েছি যখনই আমরা শুনতে পেরেছি যে প্রথম আলো এবং ডেইলি স্টার ভবনকে উস্কানি দেওয়া হচ্ছে, তখন কিন্তু সাথে সাথে আমাদের নেতৃবৃন্দ সেখানে ছুটে গিয়েছেন, নাহিদ ইসলাম সেখানে ছুটে গিয়েছেন, এবং আপনি নিশ্চয়ই জানবেন যে ডেইলি স্টারের যে সাংবাদিকরা ভিতরে আটকা পড়েছিলেন, আপনারাই গিয়ে বিখ্যাত সাংবাদিক জাইমা ইসলাম সহ, সেখানে কিন্তু আমাদের দুইজন নেত্রী সামান্তা শারমিন এবং নাহিদা সরোয়ার রিভা, তারা কিন্তু নিজেরা ঝুঁকি নিয়ে ওই ভবনে তাকে বের করে না আসা পর্যন্ত, উদ্ধার করা না পর্যন্ত তারা কিন্তু সেখানে ছিলেন। এবং জাইমা ইসলাম নিজের একটা কৃতজ্ঞতা নোটে তিনি লিখেছেনও যে আমার হয়তো এই পৃথিবীটা আমার শেষ হয়ে যেতে পারতো ওই সময়, কিন্তু আমি এখন থেকে জানি যে আমার দুইজন বোন আছে যারা আমার জন্য কাঁদবেন। তো একইভাবে ওই সময় আমাদের যে রোলটা ছিল, একটা দেখেন মবের সামনে কিন্তু দাঁড়িয়ে যাওয়াটা একটা সাহসের ব্যাপার। আপনি কি স্বীকার করেন যে এগুলো মব এখন ডেফিনেটলি মাথাচড়া দিয়ে উঠেছে? ডেফিনেটলি, এটা তো অস্বীকার করার কিছু নাই, কিন্তু এটি দমনের জন্য তো আসলে আপনি একজন নবীন রাজনীতিবিদ না, আপনি একজন লয়ারও। আইনের ভাষায় যদি ব্যাখ্যা করতে বলা হয়, আপনি যেটি বললেন যে মব মাথাচড়া দিয়ে উঠেছে, মব শক্তিশালী হয়ে উঠেছে, তার মানে কি আমাদের গণতন্ত্র এখনো দুর্বল মবের তুলনায়, বা আমাদের রাজনীতিগুলো কি এখনো সেই সক্ষমতা অর্জন করতে পারেনি যে মব তারাও ঠেকাতে পারছে না? অবশ্যই এটা পারেনি। তো এটি স্বীকার করে নিয়ে আমাদের নতুন রাজনীতিটা শুরু করতে হবে। কবে শুরু করবেন সেই রাজনীতি? সেই রাজনীতি আমরা শুরু করেছি। আপনি দেখেন এখানে কাজটা কার, মব যখন উস্কে দেয়া হচ্ছে, মব তো একটা ভীষণ শক্তি নিয়ে আসে। আপনি খালি হাতে কিন্তু এই দায়িত্বটা আপনার না যে আপনি তার সামনে রাষ্ট্রের দায়িত্ব, যেটা রাষ্ট্রের দায়িত্ব। তাহলে আমাদের রাজনীতিবিদ হিসাবে বা সচেতন নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদেরকে আপনি যথাসময়ে তাদেরকে এই রিপোর্টটা করতে পারছেন না, কিন্তু সেইটা রাজনৈতিক দলের দায়িত্ব তো সমাজে এই বার্তাটি দেয়া যে মব করা যাবে না, মব কোনটা এইটুকু চিহ্নিত করা তো রাজনৈতিক দলেরও দায়িত্ব। সেই জায়গায় আপনারা কি সফল হতে পারছেন না? সেই জায়গায় আপনি আমাদেরকে প্রশ্ন করবেন যে সেই জায়গায় আমরা চেষ্টা করছি কিনা। না, চেষ্টা করছেন কিন্তু সফল হতে পারছেন না। এখনো রাজনৈতিক শক্তির চেয়ে মব যদি শক্তিশালী থাকে, তাহলে কি রাজনীতি এখানে অকার্যকর হয়ে যাচ্ছে ডে বাই ডে? রাজনীতি অকার্যকর হচ্ছে না, কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। যে ফলটা, একটা রাজনীতি তো সমাজে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই রাজনীতিটা করা হয়, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য করা হয়। সেই ফলটা আমরা শুধুমাত্র রাজনীতি না, অন্য যে কোনো জায়গা থেকে এই ফলটা আমরা আসলে দেখুন, গণতন্ত্রে কিন্তু সাধারণ মানুষের স্বপ্ন রাজনৈতিক নেতাদের চোখ থেকেই মানুষ
সাধারণ জনগণ দেশ দেখে, শান্তি দেখে, স্বস্তি দেখে, স্বপ্ন দেখে। আমরা রাজনীতিবিদ একটু হিসেবে উল্টান। একটু উল্টোভাবে দেখতে হ্যাঁ। চাই যে রাজনীতিবিদের যে চোখ, সেই চোখটা আসলে তার চোখ না, জনগণের চোখ। জনগণের চোখটাই আসলে তার আমি সে মাধ্যমে কথাই তো প্রতিফলিত বলেছিলাম। হয়। না, এটা জনগণ তার চোখ দিয়ে, মানে রাজনীতিবিদের চোখ দিয়ে আসলে রাষ্ট্রকে দেখে না। না, পলিটিক্যাল রাজনী- লিডার ইজ এ ভেন্ডার অফ ড্রিম। সে তো স্বপ্নের রাজনীতিবিদরাই- ফেরিওয়ালা। জনগণকে আপনি কি স্বপ্ন দিলেন, সেই স্বপ্ন তো আপনার চোখ দিয়েই দেখবে জনগণ। জি, কিন্তু আবার তার আগে আপনি জনগণের চোখ দিয়ে সংকটগুলো দেখবেন। শুধু সংকট না, জনগণের চোখ দিয়ে আমি সম্ভাবনাগুলো দেখব, সম্ভাবনাও দেখবেন। জনগণের চোখ দিয়ে আমি স্বপ্নগুলোও দেখব। মুসা, একেবারেই মোটা দাগে যে প্রশ্নটি, যারা পালিয়ে গেছে, যারা পতিত ফ্যাসিস্ট, তারা তো চাচ্ছে এই সোসাইটিতে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করে রাখতে। জি তো আমরা দেখছি যে সেই ক্যাওটিক সিচুয়েশনটা কিন্তু আছে, জি আপনি নিশ্চয়ই দেখছেন। জি এবং 5 আগস্ট পরবর্তী সময় মানুষের কিন্তু মানুষ অভয় পেয়েছিল, অভয়ের প্রত্যাশা ছিল। কিন্তু গত 1 সপ্তাহ বা 10 দিন ধরে যদি দেখেন, আপনি নিজেও তো কিছুটা শঙ্কিত। অবশ্যই, সবাই তাহলে শঙ্কিত। ভয়, আবার কেন ভয়ের পরিবেশের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি? এটা তো ওই ফ্যাসিস্টের টার্গেটই হচ্ছে এই সমাজকে অস্থিতিশীল রাখা। তার মানে তারা সফল হচ্ছে, আবারও হেরে যাচ্ছি আমরা। না, আমরা হেরে যাচ্ছি না, তারা সফল হচ্ছে না, কিন্তু তাদের যে অপতৎপরতা সেটি কিন্তু জারি রয়েছে। এটির দুই পাক্ষিক কারণ রয়েছে বলে আমরা মনে করি। প্রথমত হচ্ছে, আমাদের সমাজে একটি দীর্ঘ ফেসিজমের পরে তারা শুধুমাত্র ফেসিবাদ প্রতিষ্ঠা করেছে তাই না, তারা প্রচণ্ড রকমের অপরাধ প্রবণতায় জড়িত হয়েছিল। তো যারা অপরাধ করেছে, যারা সুচিহ্নিত অপরাধী, তাদেরকে তো আপনার বিচারের আওতায় আনতে হবে। বিচারের আওতায় আনার জন্য আপনার প্রতিষ্ঠানগুলোকে আবার ঢেলে সাজাতে হবে শুরুতে। আমরা সেই প্রক্রিয়ায় কিন্তু যেতে পারিনি। আমরা দেখেছি যে 5ই আগস্টের পরবর্তীতে আরও বেশি অবিচারের একটি যাত্রা শুরু হয়েছে। এখানে বিভিন্ন রাজনৈতিক দল বা স্বার্থান্বেষী মহলগুলো অনেক যে মানুষগুলো অপরাধ প্রবণতার সাথে জড়িত না, তাদেরকে জড়িয়েও মিথ্যা মামলা, একটা বাণিজ্য তারা করেছেন, যে কারণে প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের কিন্তু আস্থাটা তৈরি হয়নি, বিচার ব্যবস্থার প্রতি বিশেষত। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের সমাজের মানুষ, সমাজের যারা একেবারে সরাসরি অপরাধ প্রবণতায় ফ্যাসিজমের সাথে জড়িত ছিলেন, এদের বাইরেও কিন্তু একটা অংশ ফ্যাসিজমকে সহায়তা করেছেন অথবা তাদেরকে সমর্থন দিয়েছেন। তারা হয়তো সরাসরি অপরাধ প্রবণতায় জড়িত হননি, তাদের সাথে আপনার একটা রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। সেটি কিন্তু সমাজ হিসাবে বা সাংবাদিক হিসাবে, আইনজীবী হিসাবে, রাজনীতিবিদ হিসেবে আমরা ওই প্রক্রিয়ার ভিতরে এখনো ঢুকতেই পারিনি। তা আপনি সেই ফ্যাসিজমের উপাদানগুলো একই রেখে সমাজে শুধুমাত্র জনগণের কাছ থেকে যদি আমরা একটি ভালো আচরণ প্রত্যাশা করি, এটি আসলে এটি ঠিক তার নয়। মানে মানসিকতায় আমরা পরিবর্তন হতে পারিনি। এটি পারিনি, এবং ওই রিকনসিলিয়েশন এবং আইনের যে প্রক্রিয়া, বিচার ব্যবস্থার মধ্য দিয়েও আমরা যেতে ধরুন পারিনি। 10 লাখ মানুষ অপরাধ করেছে, 10 লাখকে তো আর জেলে দেওয়া সম্ভব না। আপনাকে তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। সেই প্রক্রিয়া আমরা শুরুই করতে পারি। প্রাতিষ্ঠানিক সক্ষমতা ফিরিয়ে আনা অনেক বেশি জরুরি ছিল, যেটি আমরা পারিনি। যে প্রতিষ্ঠানগুলোর মধ্যে দিয়ে রিকনসিলিয়েশনটা হবে, সেই প্রতিষ্ঠানও আমরা ডেভেলপ করিনি। সেই প্রতিষ্ঠানগুলো আগের মানে কাঠামোতেই যে আমরা রেখে দিই। প্রতিষ্ঠানের মাধ্যমে শেখ হাসিনা ফ্যাসিজমকে স্টাবলিশ করেছে, প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোকে আমরা সেই ডেভিল বলেন গণতান্ত্রিক করতে বা পারিনি। ফ্যাসিস্ট বলেন, সেই হ্যাজিমনির মধ্যেই রেখে দিয়েছি। দিয়েছে, উপাদানগুলো রেখে দিয়েছে। হ্যাঁ, সেই হ্যাজিমনির মধ্যেই রেখে দিয়েছি। আমরা শুধু বলছি মুখে যে আমরা গণতন্ত্রে ফিরবো, বাট আমরা কাজ শুরু করিনি। Exactly. সুচি ভাই, আপনি কি অ্যাডভোকেট মুসার সাথে একমত, বা আমি- আপনার এই জায়গায় বক্তব্য? আমি একটু অন্য জায়গায় আসতে চাই। মানে ধরেন, আমরা অনেক অঘটন বাংলাদেশে বিভিন্ন সময়ে দেখেছি। আমি একটি ঘটনার কথা উল্লেখ করতে চাই। ভারতে যখন বাবরি মসজিদ ভাঙা হলো, তখন বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির মানে একটা ভয়াবহ ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্র রুখে দিয়েছিল কারা? আমাদের রাজনীতিবিদরা। তারা মানে প্রত্যেকটা মহল্লায় গেছে, যেখানেই বিশেষ করে সংখ্যালঘু বলবো না, আমি হিন্দু সম্প্রদায়ের মানুষ যেখানে বেশি, সেখানেই তাদের প্রোটেক্ট করার জন্য রাজনীতিবিদরা গিয়ে ঢাল হয়ে সামনে দাঁড়িয়েছে। তারা সামনে। আমরা কিন্তু গত কয়েকদিন আগের যে ঘটনা, ডেইলি স্টার প্রথম আলো, আমরা আশা করেছিলাম যে আমাদের রাজনীতিবিদরা ঢাল হয়ে সামনে এসে এমনকি দাঁড়াবেন। ময়মনসিংহে যে মানে যুবককে ময়মনসিংহে যে পিটিয়ে হত্যা হ্যাঁ, করা হলো, সেখানে আমাদের রাজনীতিবিদরা সামনে এসে দাঁড়াবেন। যে মানে এবং আমি ডেইলি স্টার প্রথম আলোর ঘটনাটা এই জন্য বলছি যে এই হামলা তো আগে থেকে ঘোষণা দিয়ে হয়েছে, একেবারে। এবং হামলাটা চলেছে দীর্ঘ সময়ে। এমনকি এখন যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম অনেক স্ট্রং, এবং রাজনীতিবিদরা প্রায়ই লাইভে আসেন, তারা তো মানে লাইভেও ফেসবুক লাইভে লাইভে বা আসা ছাড়াও তারা 24 ঘন্টা connected তারা থাকেন। কানেক্টেড থাকেন। তারা তো ফেসবুক লাইভেও বলতে পারতেন যে ওই এই ধরনের কিছু করবেন না, এবং এই ধরনের প্রবণতা বন্ধ করুন যারা করেন। অথবা তারা তাদের কর্মীদের নির্দেশ দিতে পারতেন যে রক্ষা করুন।
এই প্রতিষ্ঠানগুলো রক্ষার জন্য মাঠে নেমে আসো। প্রতিষ্ঠানগুলোতে ফ্যাসিবাদী যে হ্যাজিমনি, সেই হ্যাজিমনি রেখে দিয়ে আসলে সেই জায়গায় নিঃসন্দেহে আমরা আইনের শাসন চাই, এবং আইনের শাসন যদি নিশ্চিত করতে হয় যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো, প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই আসলে একদম ঢেলে সাজাতে হবে। সেই জায়গায় আমরা এখন পর্যন্ত আমি তেমন কোনো কাজই শুরু হয়নি। মুসা, আপনি কি বলবেন এটাকে? আইনের লঙ্ঘন হিসেবে দেখব ডেফিনেটলি। এটি মব একটি না। অপরাধ, এটি একটি অপরাধ, আপনি যে নামেই ডাকুন না কেন। অপরাধ হিসেবে যে কাজগুলো আপনি আইনগতভাবে করতে পারেন না, কারণ সম্পত্তি ধ্বংস আপনি কখনোই করতে পারেন না। সে আপনার শত্রু আপনার হলেও প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে আপনার যদি অনেক আপত্তি থাকে, আপনার সেই আপত্তি রিড্রেস করার একটা প্রক্রিয়া থাকতে হবে। আপনি দেশের আইন রয়েছে, দেশের কানুন রয়েছে, বিচার ব্যবস্থা রয়েছে, অথবা সংবাদপত্রের বিরুদ্ধে আপনি কোনো সুনির্দিষ্ট অভিযোগ জানানোরও কিন্তু প্রক্রিয়া রয়েছে, প্রেস কাউন্সিল রয়েছে, অন্যান্য নানান বিষয় আছে। আপনার তার প্রতি অনেক ধরনের ক্ষোভ জন্মাতে পারে, কিন্তু সেই ক্ষোভের উদ্গীরণ কখনোই তার সম্পত্তি ধ্বংস করা, এটা কোনোভাবেই হতে পারে মুসা, না। আমরা অন্য আলোচনায় একটু যেতে চাই। সেটি হচ্ছে যে যারা বাংলাদেশের প্রতিপক্ষ, বাংলাদেশের গণতন্ত্রের প্রতিপক্ষ বা গণতন্ত্র এখানে বিকাশ হোক বা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করুক, এটি চায় না। এই বাস্তবতার মধ্যে এরকম যদি প্রত্যেককে সন্দেহ করি আমরা, 24-এর গণ অভ্যুত্থান আমাদেরকে যেভাবে ঐক্যবদ্ধ করেছিল সেই ঐক্য তো নিশ্চয়ই নেই, কিন্তু এখন আমরা যেভাবে সন্দেহ করছি, এই সন্দেহের মধ্য থেকে কি আমরা সমাধান যাত্রায় যেতে পারবো? না, যেতে পারবো না। কারণ হচ্ছে আমাদের 24-এর সকলের কিন্তু একটি ঐক্য তৈরি হয়েছিল যে এই দেশে যে ফেসিবাদ কাঠামো গেড়ে বসেছে সেটিকে উৎখাত করতে হবে। সবাই সেখানে একমত হয়েছিল এবং গণতন্ত্রে ফেরার একটা উদ্বিগ্ন বাসনা সবার মাঝে তৈরি হয়েছিল, এবং বিদ্যমান যে কাঠামো, সেই কাঠামোর প্রতি অনাস্থা মানুষ জানিয়েছিল। এই প্রতিষ্ঠানগুলো নতুনভাবে রিকনস্ট্রাকশন করার পরিবর্তে তারা কিন্তু যে কোনো উপায়ে ক্ষমতায় যাওয়ার জন্য তৈরি হলেন। কিন্তু এই প্রতিষ্ঠানগুলো কি মানে সংস্কার করা বা জনগণের করা বা গণতান্ত্রিক করা, সেটি কি অল্প সময়ের কাজ? বা এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সেটি সম্ভব? এটি অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব না, কারণ তার ওই অর্থে ওই ধরনের ক্যাপাসিটি বা সক্ষমতা আসলে নেই। কারণ এই সরকার তো একটি স্বল্পকালীন সরকার। এই সরকারের যারা পরিচালনায় রয়েছেন তারা কখনোই রাজনীতি করে আসেননি, তারা প্রতিষ্ঠানগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন না। তারপরেও তো আমরা প্রত্যাশা রাখতে পারি একটা সুন্দর সময়ের জন্য। অবশ্যই, এবং সেই প্রত্যাশা পূরণ কিন্তু আমাদের একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমেই হতে হবে, এটি অন্য কোনোভাবে হবে না। সচিব ভাই, একেবারে 1 মিনিটে শেষ করতে চাচ্ছি আপনার কাছ থেকে। আমি কিন্তু সবকিছুর বড় আশাবাদী, মানে বাংলাদেশ শেষ পর্যন্ত হারে না এবং শেষ পর্যন্ত হারবে না। আমরা বিশ্বাস করি যে সব কিছুর পরও সামনের নির্বাচন সুন্দর হবে, মানুষের অংশগ্রহণে, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচনের ভেতর দিয়ে আমরা গণতন্ত্রে যাব, গণতন্ত্রে উত্তর ঘটবে। শত্রু আমাদের চেয়ে শক্তিশালী না, নিঃসন্দেহে। এবং আমাদের যে ঐক্য, সেই ঐক্যে শত্রু কিন্তু পরাজিত হয়েছিল, নিঃসন্দেহে, এবং আবারও হবে। এবং আমাদের নিজেদের শেষ পর্যন্ত সবাই আমরা দেশপ্রেমিক, দেশকে ভালোবাসি, এবং যারা 24-এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন তারা সবাই দেশপ্রেমিক, এটা আমরা বিশ্বাস করি। সো শেষ পর্যন্ত যখন দেশপ্রেমের প্রশ্নটা সামনে এসে দাঁড়াবে, দেশের স্বার্থের বিরুদ্ধে কেউ, মানে বিভিন্ন রকম স্বার্থের সংঘাত থাকবে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সবাই দেশের স্বার্থের প্রশ্নে এক হবেন, এটা আমরা আশা করি। হ্যাঁ, এবং মানে শেষ পর্যন্ত আমরা গণতন্ত্র উত্তরণের ভেতর দিয়ে আমরা একটা মানে শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা পাবো, এই বিশ্বাস নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। দেশটা আমাদের, এবং আমরা চাই যে দেশটা মানে অনেক ভালো থাকুক। আমাদের হয়তো একটা বয়সে আমরা পৌঁছেছি, আমাদের পরবর্তী প্রজন্ম, তারপরের প্রজন্ম, দেশ তো একদিনের জন্য বা এক প্রজন্মের জন্য না, দেশ অনন্তকালের। দেশ ভালো থাকবেই, এই পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিয়ে যেতে চান, সেটা আমরা সবাই চাই, এবং সেটা আমাদের সবার করতেই হবে। জি সচিব, আপনাকে ধন্যবাদ। অ্যাডভোকেট মুসা, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন এক পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।